This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি আত্রিয়া সম্প্রীতি আপনাদের সঙ্গে আছি। আর প্রথম যে খবর আর সব সময় আমাদের নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে আনন্দপুরের খবরে, কারণ এখনো আনন্দপুরের যা পরিস্থিতি জ্বলছে, আনন্দপুর আর আগুন নিভে গেলেও, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ধোঁয়া বেরোচ্ছে। আর সেই ছবি আবার আমাদের সামনে আসছে একের পর এক, যে ভস্মীভূত হয়েছে কলকাতার একাধিক জায়গা যেখানে বহু মানুষের প্রাণ গেছে। তার মধ্যে সব থেকে প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে স্টিফেন কোর্ট। সেই ভয়াবহ স্মৃতি যেন আনন্দপুরের উস্কে দিল স্বজনহারাদের হাহাকার। বহু পরিবার পরিজন তারা এই মুহূর্তে এই চত্বরে রয়েছেন, হাজির হয়েছেন, অনেকে অচেতন হয়ে পড়ছেন। এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। মন্ত্রীও গিয়েছেন, আর তার মধ্যে বেশ কিছু ক্ষোভ তৈরি হয়েছে। সরকারের গাফিলতির অভিযোগও করছেন বিরোধী দলনেতা। কিন্তু এর মধ্যে সব থেকে যে জায়গাটা আমাদের দেখার এবং জানার চেষ্টা করব, সেখানকার পরিস্থিতি কি, পরিজনরা কি বলছেন, প্রশাসনের তরফ থেকে কি কি বলা হচ্ছে। সুশোভন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। সুশোভন, প্রথমত একটু জানতে চাইব, পরিবার পরিজনরা তারা তাদের আত্মীয়দের চাইছেন এই মুহূর্তে, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, পরিস্থিতি এখন কোন জায়গায় রয়েছে? দেখো, আগুন একটু হলেও কন্ট্রোলে আনা হয়েছে এবং যেটা পুলিশের তরফ থেকেও পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। এবং যেটা মূল বিষয় সেটা হলো, যারা আত্মীয় পরিজনরা তারা কিন্তু বলছেন যে তাদের প্রায় 16 জন মতো পরিবারের সদস্য এখনো পর্যন্ত নিরুদ্দেশ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই তারা কোথায় রয়েছেন সেটা দমকলের প্রাথমিক কাজ, এবং দমকলই কিন্তু বর্তমানে খোঁজার কাজ করছে। এই যে তুমি দেখছো যে এটা হলো একটা মোমো প্রস্তুতকারক সংস্থার গোডাউন। আমার চিত্র সাংবাদিক পিকুকে বলবো যে আরও একটু এদিকে চলে আসার জন্য, যেদিকে একটি ডেকোরেটরের গোডাউন রয়েছে সেই দিকে, যে এইখানেও কিন্তু বেশ কিছুজন কাজ করছিল। তাই সেই জায়গাটায় মূলত একেবারে কি অবস্থা, স্বাভাবিকভাবেই তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে জায়গা, আমার চিত্র সাংবাদিক পিকুকে বলবো যে মূলত দেখানোর জন্য যে এই যে জায়গাটা টিনের সেট একেবারে হয়ে কার্যত ভেঙে গেছে। এবং এই জায়গাটায় তুমি বুঝতে পারছো যে দমকল কর্মীরা এখনও কাজ করছেন। সব মিলে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে যারা মিসিং রয়েছে তাদের যেমন খোঁজ করার কাজ করছে, অন্যদিকে দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে ডেকোরেটরের যেই জায়গা সেখানে তারা অগ্নি নির্বাপক ব্যবস্থা দেখতে পায়নি, কিন্তু মোমো প্রস্তুতকারক যে সংস্থা সেখানে তারা অগ্নি নির্বাপক ব্যবস্থা দেখতে পেয়েছে। অর্থাৎ আগুন কোথা থেকে লেগেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু কিভাবে আগুন লাগলো সেটাও তারা তদন্ত করবে। কিন্তু এখনো পর্যন্ত যে আগুন কমে গেলেও এখনো যে সাদা ধোঁয়া তা দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে দমকল কর্মীদের দৃশ্যমানতার অভাব বোধ করছেন, কিন্তু দমকল কর্মীরা এখনো কুলিং প্রসেসের কাজ করছেন। আত্রাই ঠিক একটু আগেই আমরা যে বিষয়টা দেখছিলাম, এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড, এতগুলো মানুষ আজকে তারা নিখোঁজ, স্বজন হারারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে এবং খুব স্বাভাবিকভাবেই তারা এখন অথই জলে পড়েছেন। কোথায় তাদের পরিজন, তারা সেই অপেক্ষায় রয়েছেন। এবং তুমি ঠিক যেরকম তুলে ধরছিলে যে কয়েকজন তো অচৈতন্য হয়েও পড়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, অসুস্থ বোধ করছেন অনেকেই। আর কি অবস্থা ওখানকার এখন? সুব্রত খাড়া ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখতে, দেখে সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, হ্যাঁ দেখতে পেয়েছে, পুড়িয়ে গেছে। হ্যাঁ 20-30 জন হবে। দমকল কর্মীরা জানে, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল সেইভাবে ওরা গেছে ওখান থেকে, যেয়ে দেখে এই অবস্থা। দাদা কি নাম? সুব্রত খাড়া। আচ্ছা, তো কখন থেকে আপনারা যোগাযোগ করতে পারছেন না? আমি সকাল 7টা থেকে যোগাযোগ করছি, পাচ্ছি না। উনি কি ডেকোরেটরসের সংস্থা? হ্যাঁ, ওইখানে ফুল টুল সাজাতো। তো পুলিশের সঙ্গে বা দমকল স্যারের সঙ্গে কথা হয়েছে, বললাম স্যারকে, একটা লিখিত দিলাম, স্যার বলছে দেখছি কি করা যায়। এই পর্যন্ত কি মনে হচ্ছে, উনি কি বেরিয়ে যেতে পেরেছিলেন বা কিছু? সেটাই তো আমি বলতে পারবো না দাদা। কেন বলছি, যে পরিস্থিতি হয়েছে, কিছু জন বেরোয়েছে শুনলাম, 2-1 জন, তারপরে ওরা একই কলিগ একই সঙ্গে থাকতো, তারা ধোঁয়াশার মধ্যে বেরিয়েছে। এবার দাদা আরও আমার গ্রামের একজন ছিল, সে বেরোয়েছে কিনা সেটাও আমরা পাচ্ছি না, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
সুপ্রিয়র কাছে একবার চলে যায়। সুপ্রিয়, কতটা বিভৎস সেখানকার ছবিটা, যারা সেখানে নিজেদের পরিজন আত্মীয়ের খোঁজ করতে গিয়েছিলেন তাদের মুখ থেকেই আমরা শুনতে পাচ্ছি। কি বিভৎস পরিস্থিতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যারা নিজেদের পরিবারের সদস্য, আত্মীয়, ভাই, কাকা, জ্যাঠাদের খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু বলা যেতে পারে একেবারে চরম উৎকণ্ঠা, উদ্বেগ এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এই মুহূর্তে। কান্নায় ভেঙে পড়েছেন তারা। আমার সামনেই বেশ কিছু পরিবার রয়েছে, আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু দেখানোর জন্যে। তারা অধীর অপেক্ষায় রয়েছেন কখন তাদের পরিজনের খোঁজ পাবেন, তারা কোথায় আছেন, কী অবস্থাতে আছেন, সুস্থ অবস্থায় আছেন কি না। তার কারণ এই যে দুটি কারখানা বা গোডাউন যাই বলা হোক না কেন, একটি মোমো প্রস্তুতকারক সংস্থার কারখানা এবং তার পাশেই ছিল একটি ডেকোরেটার্স সংস্থার কারখানা, এবং সব মিলিয়ে এখনও পর্যন্ত পুলিশের খাতায় কিন্তু 16 জন কর্মীর নাম নথিভুক্ত হয়েছে, যাদের পরিবারের সদস্যরা দাবি করছেন যে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বা তাদেরকে কোনো রকমভাবে খুঁজে পাচ্ছেন না। এবং সেই সমস্ত মানুষগুলো বা কর্মীরা তারা কি অবস্থায় আছেন, কেউ কি বেরিয়ে যেতে পেরেছেন, নাকি বেরিয়ে যেতে না পারলে তারা কোথায় আটকে পড়ে আছেন, এবং আটকে পড়ে থাকলে তারা কি অবস্থাতে আছেন। কারণ এখনও পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা গেলেও বিভিন্ন জায়গাতে পকেট ফায়ার রয়েছে, সেই জায়গাগুলোকে জল দিয়ে কুলিংয়ের যে কাজ সেই কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। তার পাশাপাশি ভেতরে ঢোকার যে কাজটা, যেটা এখন মূল কাজ, সেই চেষ্টাই কিন্তু করছেন দমকল কর্মীরা। তার কারণ এই যে ডেকোরেটার্স সংস্থার যে বড় টিনের শেড, সেইটা কিন্তু কতটা বিভৎস, ভয়াবহ, একটু কারোর সঙ্গে কথা বলা যায় যারা এখানে অপেক্ষারত নিজের পরিজনদের জন্য? একদম একটু কথা বলার আমরা চেষ্টা করছি। আপনার তো পরিবারের সদস্য, তাকে খোঁজ পাচ্ছেন না? হ্যাঁ, খোঁজ পাচ্ছেন কি তার? না, কখন থেকে? কালকে কাজ হয়ে গেছে, আজকে ছুটি হবে, কিন্তু আজ রাত্রিবেলা খবর দিয়েছে যে কাজ ছুটি তোমাদের। এবার বেরাইতে পারেনি, আগুনের মধ্যে আছে, ভিতরে আছে, গোডাউনের ভিতরে। কি নাম তার? গোবিন্দ মণ্ডল আমার ভাই, ছোট ভাই, আর রামকৃষ্ণ মণ্ডল আমার ছোট ছেলে, বয়স 18+। ওনার ফটো আছে, দিচ্ছি। কতদিন ধরে কাজ করতে এখানে? ওখানে ওর বয়স তখন 18 হয়নি, কাজ করেছে, ওটা আমার ভুল। কিন্তু গঙ্গাবাবু আমাদের পয়সা দেয় না, বাবু মালিক। আসতে না বলছিলি বলে, না তোমার ছেলে। এখানে কি থেকেই কাজ করতো? হ্যাঁ, ওই ডেকোরেটার্সের সংস্থা। এত করে বলছে ওটা কাজ করিনি, টাক্স ফাক্স বইনি, রিক্স আছে। আপনারা কোথাকার বাসিন্দা? সুপ্রিয়, খুবই পূর্ব মেদিনীপুর। মর্মস্পর্শী একটা ফোনে যোগাযোগ করে কখন থেকে? পরিস্থিতি এই মুহূর্তে। রাত্রি একটু 9টায় যদি ফোন ওনার করেছিল, সঙ্গে আমার বলা ভাইয়ের যায় যে সাথে পুলিশ ছেলের বা সাথে প্রশাসন আমার- তারা কিছু নিয়েছেন তাদের কাছ থেকে সাথে কথা ছবি হয়েছে। বা কিছু খোঁজার, কিভাবে খোঁজা যাবে, কিভাবে চেনা যাবে, এই বিষয় নিয়ে পুলিশ এসেছিল, দেখলাম প্রশাসনের কোনো পুলিশ কথা প্রশাসন হয়েছে তাদের সঙ্গে? কিছু তথ্য নিয়েছে? তথ্য নিয়েছে, শুধু ফোন নাম্বার আর নাম জেনেছে, এর কিছু কিছু তথ্য। সুবিধা সুযোগ শুধু পরে কথা, এখন দমকল দিয়ে যাতে করে ডেড বডি পাওয়া যায়, বাস দেখুন বার করুন, বন্ধ করে আগুন নেবানোর ব্যবস্থা করুন। বলে দিলে তো কিছু হবে না। কি অবস্থায় আছে সেটাও তো আপনারা আমরা জানতে পারছি না, তো দমকল দিয়ে বন্ধ করে আগুনটা নেবানোর চেষ্টা করুন। নাম আর ফোন নাম্বার নিলে কি হবে? কিছুই হবে না। মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন, কিছু বললেন আপনারা? কিছু দেখো, সকলের কিন্তু মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত, তারা কিন্তু সংবাদ মাধ্যম বা কারোর সঙ্গে কথা বলার মতন পরিস্থিতিতে নেই, এবং সেটাই কিন্তু স্বাভাবিক। এবং এখনো পর্যন্ত 16 জনের তথ্য পুলিশের কাছে নথিবদ্ধ হয়েছে, এবং সেই সমস্ত মানুষগুলো বা কর্মীরা তারা কোথায় আছেন, কি অবস্থাতে আছেন, সুরক্ষিত আছেন কিনা সেটা। সুপ্রিয়, তুমি যখন কথা বলছিলে বোঝা যাচ্ছিল যে শুধুমাত্র পরিজন একজন নয় বা পরিবারের একজন না, অনেকের আছে পরিবারের 2-3 জনও তারা এখানে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তো একটু আগে আত্রেয় তোমাকে যে প্রশ্নটা করছিল সুপ্রিয়, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র নাম আর ফোন নাম্বার নেওয়া হয়েছে, কোনো পরিচয়পত্র, ছবি এই জাতীয় কিছু নেওয়া আছে আইডেন্টিফাই করার জন্য, বা সেখানে নিখোঁজ, যেটা জেনারেলি আমরা যেটা মিসিং ডায়েরি জানি, খোঁজ খবর না পাওয়া গেলে প্রশাসনিক দিক থেকে এখনো পর্যন্ত কি কি স্টেপ এরকম করা হয়েছে, কিছু জানা যাচ্ছে সুপ্রিয়? দেখো, মিসিং ডায়েরির যে তুমি বিষয়টা বলছো, বা নিখোঁজ হিসাবে যে অভিযোগ বা জেনারেল ডায়েরি, সেগুলো সব পরবর্তী পদক্ষেপ। তার কারণ আগে হচ্ছে এই গোটা এলাকা বা গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে, এবং তার পরবর্তীতে দমকল কর্মীরা ভেতরে ঢুকবেন, এবং ভেতরে ঢোকার পর তারা কতজনের হদিশ পাচ্ছেন, কি অবস্থাতে পাচ্ছেন, এবং থেকে আদৌ কি আগুন লেগেছে সেটাও কিন্তু একেবারে জানার চেষ্টা করা হচ্ছে, এবং সব মিলে একেবারে জানা যাচ্ছে। এবং এই 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 জায়গা, আচ্ছা আপনাকে একটা জিজ্ঞাসা করি, এইখানে মূলত কতজনের রান্না হতো? এখানে মূলত স্টাফ তো
অনুমান 100 জন ছিল স্টাফ। কাদের? এই কাজের এই অফিসিয়াল ডেকোরেটরসের এই হচ্ছে ব্যাপার। 100 জনের উপরে রান্না হতো এখানে, সবাই রোজ হতো? রোজ রেগুলার রান্না হতো এখানে। যে গতকাল থেকে পিকনিক হয়েছিল? না, পিকনিক হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু রেগুলার রান্না হতো এটা আমি জানি। আপনি এখানে কি কাজ করতেন? না, এখানে আমি কাজ করি না, এখানে আমার বন্ধুরা কাজ করতো, এখানে আমরা এসছি এর আগে অনেকবার। একেবারে দেখা যাচ্ছে যে যেই জায়গা, যেটা রান্নাঘর, যেটা প্রায় 100 জনের মতো কাজ হতো বা প্রতিদিন 100 জন এখান থেকে তাদের খাবার ব্যবস্থা করা হতো, সেই জায়গাটার কি অবস্থা। স্বাভাবিকভাবেই যে রান্নাঘর, এখানে কিন্তু এখনো পর্যন্ত যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটা কিন্তু চোখে পড়ছে না। দমকল কর্মীরাও তারাও কিন্তু বলছেন যে তাদেরও চোখে পড়েনি, এবং এই যে টিনের শেড তা অত্যাধিক গরম হয়ে গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাটার একেবারে অবস্থা যেরকম তা কিন্তু রীতিমতো ভয়াবহ, যা এখনো পর্যন্ত বেশ কিছু অংশে আগুন দেখা যাচ্ছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আমাদের প্রতিনিধি সুশোভনের প্রতিবেদন আপনারা দেখছিলেন, কারণ যেভাবে আগুন গতকাল লেগেছে বা জ্বলছিল সেই ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, আর সেই আগুনটা কতটা ভয়াবহ ছিল বলে না, আগুন সর্বগ্রাসী আর পুড়িয়ে খাক করে দিয়েছে, পুরো ছাই হয়ে গিয়েছে সব। 16 জন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 3 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিছু কনফার্ম করেনি, নিশ্চিত করেনি। পরিজনরা তারা উৎকণ্ঠায় আছেন। না, এটা ঠিক আমি বলতে পারবো না, তো এটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা বড়দের ব্যাপার। আসতাম আমি এইসব জায়গায়, আসতাম, আমার চেনা জানা ছিল না, এইসব চোখে পড়েনি, আর আমার মনে হয় না ছিল যে এখানে ফায়ার এক্সটিংগুইশার আপনি জানেন হয়তো, এগুলো রাখতে হয়। হ্যাঁ, অবশ্যই রাখা দরকার, এত বড় গোডাউন, আর এই কারখানাটা অনেক পুরনো। এটা আমরা গঙ্গাবাবু নামে একজনকে জানি, ওনার এই গোডাউন অনেক পুরনো। না, ওরকম চোখে পড়েনি, আমার দেখিনি। তা প্লাস আমি এটা সম্বন্ধে অতটা বলতেও পারবো না আর কি। ঠিক। আপনার নাম? আমার নাম প্রণয় বিশ্বাস, স্থানীয়। এখানে অ্যাকচুয়ালি দুটো এস্টাবলিশমেন্ট ছিল। একটা ছিল ওয়ামোমোর ওয়্যার হাউস, এটা ডিফারেন্ট টাইপ অফ আর্টিকেল স্টোর ছিল, ইনক্লুডিং হিউজ কোয়ান্টিটি অফ এডিবল অয়েল অ্যান্ড আদার প্যাকেজ ফুড আইটেম, প্যাকেজিং মেটেরিয়ালস। আর উল্টো দিকে ছিল একটা ডেকোরেটরদের ওয়ার্কশপ কাম গোডাউন। সেখানেও ছিল প্রচুর পরিমাণে ইনফর্মেবল আর্টিকেলস লাইক ফাইবার, ডেকোরেটেড আইটেম, উডেন, প্লাইউড, ইভেন ওখানে ওয়ার্কশপে পেন্ট মেটেরিয়াল, থিনার, এসব ছিল। এন্টার জায়গাটায় আগুন এনগাপ করে। তো আমাদের প্রাইমারি মোটো ছিল, যে ইনফরমেশন পেয়েছিলাম যদি কোনো লোক থাকে ইভাকুয়েশন, তো আমরা এটা ব্রেক ওপেন করে এন্ট্রি নিই, এবং উল্টো দিক দিয়েও আমরা এন্ট্রি নিই, এবং আমরা পাশে দেখবেন ওয়ার্কশপের এক্সটেন্ডেড পার্ট ওই ডেকোরেটরদের বাঁচিয়ে দিই যাতে এক্সটেন্ড না করে। আর হচ্ছে এদিকে আশ্রম আছে, আশ্রমটাকেও বাঁচিয়ে দিই। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাই আপনার। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। কেএমসি ডেমোলিশিং লোকেরা এসছে, ওগুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব। একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভেতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়। আর এই দিনেই যৌতুকগৃহ কলকাতায় আরও একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে মল্লিক বাজারে একটা ফ্ল্যাটে আগুন লেগেছে। আতঙ্কে ফ্ল্যাট ছেড়ে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা। গ্যারেজ থেকেই এই ফ্ল্যাটে আগুন ছড়িয়েছে বলে অনুমান করছে দমকল কর্মীরা। কৌস্তব আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কৌস্তব, কি অবস্থা এখন এখানে?
আজকেই এখানে মল্লিক বাজারের যে একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে আগুন লাগে এদিনকে ঠিক বেলা 12টা নাগাদ। স্থানীয়রা যেমনটা জানান যে বেলা 12টা নাগাদ এখানে যে ফার্স্ট ফ্লোর রয়েছে সেই ফার্স্ট ফ্লোরে আগুন লেগেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লাগে এবং ফার্স্ট ফ্লোর থেকে সেই আগুন পরে সেকেন্ড ফ্লোরে ছড়িয়ে যায় এবং ফার্স্ট ফ্লোরে সেই সময় কিন্তু ভেতরে কোনো সেখানে বাসিন্দা ছিল না। যখন আগুন এখানে দেখতে পায় তখন এখানকার যারা স্থানীয় যে বাসিন্দারা রয়েছে সেই স্থানীয় বাসিন্দারা তখন উপরে ছুটে যান এবং সেখান থেকে তারপরে দেখেন যে ওপরের যে ফ্লোর রয়েছে সেই ওপরের ফ্লোরে যে সমস্ত পরিবারের যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের সেখান থেকে তৎপরতার সঙ্গে বার করে আনা হয় এবং তারপরে ঘটনাস্থলে দমকলের এখনও পর্যন্ত 4টে ইঞ্জিন এসছে এবং 4টে ইঞ্জিন এসে কিন্তু এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে এবং তৎপরতার সঙ্গে তারা আগুন নেভানোর কাজ করছেন। কারণ দেখো মল্লিক বাজারের এই এলাকাটা অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর তার এখানে যেহেতু নিচে প্রচুর, কারণ এত ঘিঞ্জি এলাকায় এইভাবে আগুন লেগেছে, হয়তো কেউ আটকে নেই, কিন্তু স্থানীয় মানুষজন তারা কি বলছেন? এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক আছে এলাকায়? পুরো তো তারের ঝুড়ি দেখা যাচ্ছে। একদমই তারের ঝুড়ি দেখা যাচ্ছে এবং স্থানীয়রা যেমনটা বলছেন যে এখানে যখন শুরুতে আগুন লাগে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যখন আগুন লাগে তখন এখানে অগ্নি নির্বাপন যে যন্ত্র ছিল অর্থাৎ ফ্ল্যাটে যে সমস্ত বা আশেপাশে যে সমস্ত অগ্নি নির্বাপন যন্ত্র ছিল সেগুলো দিয়ে প্রাথমিকভাবে চেষ্টা করা হয় যে আগুন নেভানোর কাজে সেখানে হাত লাগানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে দমকলে খবর দিলে দমকলের ইঞ্জিন আসে এখানে এবং তারপরে দমকল কর্মীরা এখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে নিঃসন্দেহে মল্লিক বাজারের এই এলাকা যেহেতু অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং গাড়ির সরঞ্জাম বিক্রির প্রচুর দোকান রয়েছে এখানে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ারও একটা আশঙ্কা থেকে থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে এখানে কাজ করছেন। ধন্যবাদ কৌস্তব, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ছিলেন সঙ্গে। আচ্ছা, এখানে কি লোকজন থাকতো? হ্যাঁ। আচ্ছা, কি থাকতো ওখানে, মানে মানুষজন থাকতো আর কি থাকতো? মানে এখানে আরে ফ্যামিলি বাড়ি ছিল। কোনো জিনিসপত্র কি রাখা? এই সব গাড়ি লাইনে যে দু চাকা কাজ হয় ওই সব জিনিস থাকে আর ওইখানে ওই জিনিসপত্রগুলো রাখা ছিল, ওখান থেকে মনে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শর্ট সার্কিট হয়েছে। আর কিভাবে হয়েছে শর্ট সার্কিট হয়েছে আর কি হলো? আগে তো ফার্স্ট ফ্লোরেই হয়েছিল। হ্যাঁ, ওখান দিয়ে তো স্টার্ট সেখান থেকে সেকেন্ড ফ্লোরে চলে গেছে। ফ্যামিলিরা সব বেরিয়ে গেছে, ফ্যামিলি কেউ নেই। না, ওই ফার্স্ট ফ্লোরে যেখানে প্রথম আগুনটা লেগেছিল ওখানে কি ওই গাড়ির ওই পার্টস কি রাখা? না, ওখানে কিছু নেই। শর্ট সার্কিট হয়েছিল। আচ্ছা, ওখানে কিছু নেই। ও তো ফ্যামিলি থাকতো তাহলে কি করে রাখা যাবে? লগ্ন জেতার পর মিমি মঞ্চে ফের শিল্পীকে হেনস্থার অভিযোগ। বনগাঁয় অনুষ্ঠান মঞ্চে গান শুরু করতেই বাধা নামিয়ে দেওয়ার অভিযোগ। ক্লাবেরই এক কর্মকর্তার বিরুদ্ধে মিমির গানে বাধা দেওয়ার অভিযোগ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের অভিনেত্রী মিমি চক্রবর্তী। সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে 8 আছে। ওকে, একই না আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে 8 আছে। ওকে, একই না থ্যাংক ইউ সো মাচ। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, যে অভিযোগ উঠেছে সেই ক্লাবেরই কর্মকর্তা অর্থাৎ যে ক্লাবের অনুষ্ঠানে মিমি চক্রবর্তী তিনি ছিলেন আর তারই বিরুদ্ধে তনয় শাস্ত্রী যে অভিযুক্ত তার তরফ থেকে কি বলা হচ্ছে যে কেন তিনি এই সময় বন্ধ করেন, কি বিষয়? দেখো, তনয় শাস্ত্রী তার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তিনি ক্লাবের একজন কর্মকর্তা এবং এই ক্লাবের কর্মকর্তা হিসাবে তিনি যেহেতু রাত্রির 12টা পর্যন্ত পারমিশন নেওয়া, 12টার পরে আর অনুষ্ঠান তারা নিয়ে যেতে চান না, সেইটাই তিনি বলেছেন এবং বলে তিনি মিমি চক্রবর্তীকে বনগাঁর ওই অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন এবং সেই সঙ্গে অনুষ্ঠান শেষও করে দিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষের যে দাবি 10:30টায় মিমি চক্রবর্তীর মঞ্চে ওঠার কথা ছিল এবং এখন 11:30টাতে তিনি গিয়ে পৌঁছেছেন। 11:45টায় তাকে মঞ্চে তোলা হয় এবং অল্প একটু প্রোগ্রাম হওয়ার পরই তাকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু মিমি চক্রবর্তী একজন শিল্পী, তাকে যেভাবে মঞ্চ থেকে নামানো হয়েছে, যে পদ্ধতিতে নামানো হয়েছে, সেটা তিনি স্বাভাবিকভাবে একজন শিল্পীর কাছে অসম্মানের এবং তিনি রাত্রির বেলা 12টার সময় ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন এবং সেটা মেইল করে বনগাঁ থানাকে জানান। আইসি বনগাঁর সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেন এবং তারপর তার কাছে অভিযোগ জানানো হয়। পুলিশ এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এবং প্রকৃতপক্ষে ঠিক ইনসাল্ট করার উদ্দেশ্য ছিল নাকি
এই অনুষ্ঠানের পেছনে বন্ধ করে দেওয়া, যে কথা তারা বলছেন, মাধ্যমিক পরীক্ষা সামনে, রাত্রির 12টা বেজে গেছে, সেই পর্যন্তই পারমিশন ছিল, তারপরে তারা আর বাজাতে চাননি, সেই বিষয়টাই মূল উদ্দেশ্য, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু স্বাভাবিকভাবে মিমি চক্রবর্তীর দেরিতে আসা, এটা ক্লাব কর্তৃপক্ষ সামনে আনছেন। যদিও মিমি চক্রবর্তী বলছেন যে তিনি যে অভিযোগ করেছেন তাতে স্পষ্ট তাকে যেভাবে মঞ্চ থেকে নামানো হয়েছে সেটা তার কাছে অপমানের, এবং সেই জন্যই তিনি এই অভিযোগটা দায়ের করেছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। ধন্যবাদ দীপঙ্কর। নজর থাকবে আমাদের। মিমি চক্রবর্তী তিনি ঠিক কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের, কি বক্তব্য তার। ক্যারিয়ারে এটা প্রথমবার হলো এই ঔদ্ধত্যটা, মানে এই ঔদ্ধত্য আমি কোনোদিন কোনো অর্গানাইজারের থ্রু থেকে দেখিনি, কোনোদিন দেখিনি। আর একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট, আমার মনে হয় আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। সো এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই, এক। আর দ্বিতীয় হলো যে আজকে যদি আমি চুপ করে থাকি, এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে। সো আমার সাথে উনি যেটা করেছেন, আমি স্টেজে পারফর্ম করছিলাম, উনি হঠাৎ আমার পারফরমেন্সের মাঝে এসে আমায় বলেন আপনি চলে যান। আমি সিরিয়াসলি আমি বুঝতে পারিনি উনি আমায় বলছেন। সো দ্য শক কেম সো সাটল। তারপর আমি বললাম, আমি কিচ্ছু বলি না, আমি ওনার দিকে তাকালাম, উনি বললেন হ্যাঁ আপনি চলে যান, নেমে যান স্টেজ থেকে। আমি কিচ্ছু বললাম না, আমি গুড নাইট বলে নেমে চলে এলাম। ইট ওয়াজ ইন দ্য মিডল অফ মাই পারফরমেন্স। আর মিডল না, মানে জাস্ট শুরু করেছি আমি পারফরমেন্স। আর ওখান থেকে আমি বেরিয়ে থানার আইসিকে ফোন করি, তখনই এফআইআর করে দেওয়া হয়। আমি এটা শেষ দেখব। ভাস্বতী আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্বতী, মিমি চক্রবর্তী তিনি বলছেন যে তিনি জাস্ট অনুষ্ঠানটা শুরু করেছিলেন, সেই সময় ওই ক্লাবের অর্থাৎ অর্গানাইজার যারা রয়েছেন তাদেরই মধ্যে একজন গিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন, যেটা অত্যন্ত অবমাননাকর, এবং যে কারণেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এখনো পর্যন্ত ভাস্বতী আর কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ এর আগেও আমরা এই ধরনেরই ঘটনা ঘটতে লগ্নজিতার সঙ্গে দেখেছিলাম, তারপর আবার এই মিমি চক্রবর্তী। একদমই, আমরা বারংবার করে শিল্পীদের যে হেনস্থার বিষয়টা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই শীতকালে যেহেতু শোয়ের সংখ্যা অনেক বেশি থাকে, সেটা কিন্তু গায়িকাদের মধ্যে, নায়িকাদের মধ্যে বা গায়কদের মধ্যে, নায়কদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে, এবং বাংলার বিভিন্ন জায়গাতে কেন এরকম হচ্ছে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। এই ঘটনা ঘটার পর আমরা মিমি চক্রবর্তীর সঙ্গে যখন ব্যক্তিগতভাবে কথা বলেছি, তখন তিনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে তিনি অত্যন্ত হতাশ। তার কারণ যদি কোনো সমস্যাও হয়ে থাকে সেটা বসে কথা বলে সেই বিষয়টা ব্যক্ত করা সম্ভব, কিন্তু মঞ্চের মধ্যে সরাসরি এরকম ভাবে অপমান করলে তাতে শিল্পী যে সমস্যায় পড়েন সেই দিকটা এক্ষেত্রে একেবারেই ভাবা হয়নি বলে মিমি চক্রবর্তী দাবি করছেন। ধন্যবাদ ভাস্বতী। এটা হচ্ছে গ্রাম, আমার এখানে পুলিশ পারমিশন, বনগাঁ থানায় আমি পারমিশন করেছিলাম 12টা পর্যন্ত, আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে। 12টা পর্যন্ত ছিল, ঠিক 12টা 2-এ আমি স্টেজে উঠি। স্টেজে উঠে আমি বলেছি সবাইকে, হাত জোর করে বলেছি, আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। যেটা সত্যি কথা বলতে কি, অ্যাটিটিউড বলতে পারেন, অ্যাটিটিউড দেখিয়েছে। এবং উনি বলছে, পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে। কিন্তু আমি তো, উনি হয়তো জানে না যে আমিও আজকে ভিডিও ছাড়বো এবং এখনই পোস্ট করব এবং ওনাকেই ট্যাগ করব, এবং উনি কটার সময় এখানে উঠেছে আর ওনাকে আমি কতটা সম্মানের সাথে সংবর্ধনা দিয়ে আমি বলেছি যে আপনার এখানে মিমি চক্রবর্তী টাইম ওভার হয়ে গেছে, রীতিমতন টাকা নিয়ে এসেছে। ওনাকে সেলিব্রিটি হিসাবে আমি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, এবং টাকা নিয়ে সে এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন, অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, একই না নারায়ণ, থ্যাংক ইউ সো মাচ।
বলছি হবে না হলে হবে না। খবরটা শুনলাম, কারণ আমি নিজেই শোয়ের জন্য ট্রাভেল করছি, আমি জানি না কিছু, কিন্তু যদি এমনটাই হয়ে থাকে মিমি চক্রবর্তীর সাথে, তাহলে আমি তীব্র নিন্দা জানাই। আর কি বলবো বলুন, এরকম যদি রোজ এক জিনিস হতে থাকে তাহলে মানে আর কি বলবো, আমার সত্যি কিছু বলার নেই। আমি তো অবাক হয়ে গেলাম শুনে খবরটা। মাধ্যমিক পরীক্ষা আমরা প্রশাসন থেকে সময় পেয়েছিলাম 12টা পর্যন্ত। তো ম্যাডাম এসছেন হয়তো 11:30, স্টেজে হয়েছে 11:15 উঠেছেন। তো আমরা প্রশাসনের যেহেতু শিডিউল আমাদের 12টা, তার জন্য আমরা ম্যাডাম প্রোগ্রাম করেছেন। তো আমরা সেই মতো অবস্থা, যেহেতু একটা পাড়ায় একটা কমপ্লেন যেতে পারে যে এত রাত হয়ে গেছে, এত বড় শিল্পী, তারপরে অনুষ্ঠানে কোনো বিঘ্ন যাতে না ঘটে, জানেন তো এত রাত হয়ে গেলে, তো সেই ক্ষেত্রে একটুখানি আমরা করে আমরা প্রোগ্রামটা স্টপ করেছি। যদি বলে থাকে তাহলে তো সেটা তো ঠিক না, কিন্তু আমার তো আমি পাশেই ছিলাম, কিন্তু মনে হয় যাই যদি বলে থাকে স্যার, দেখেন এটা এখন অত বড় শিল্পী, উনি একজন আমাদের মাননীয় এমপি, এক্স এমপি, তো সেক্ষেত্রে একটা অসম্মানজনক হতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে এরকম হয়ে যাই হোক, যদি হয় তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী। লগ্ন জিতা সঙ্গে এই সমস্যাটাকে কখনোই এক করে দেখা উচিত নয়। কেউ বলেছেন যে ওরা হঠাৎ লেখাপড়া প্রবণ হয়ে গেছে, যে এখন মাধ্যমিক পরীক্ষা আছে, রাত্রি 12টার সময় ফাংশন করা উচিত নয়। মিমি চক্রবর্তী তো আর আমাদের অনুষ্ঠানে গিয়ে গাইবে না, স্বাভাবিকভাবে ওর জ্ঞাতিদের অনুষ্ঠানেই গাইবে। তো সেই জ্ঞাতিদের অনুষ্ঠানে গাইতে গেলে তাকে যদি কেউ বলে যে তুমি এবার নেমে পড়ো, রাত্রি 12টা বেজে গেছে, সে থানায় যাবে কেন? অতএব এটা পুরনো হিসেব নিকেশের গন্ডগোল। আর আজকে এবার আমরা একটু নজর রাখি নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামের সমবায় ভোটের পর হিংসা, হিন্দুদের এক কাট্টা হওয়ার বার্তা শুভেন্দু। রানীচক সমবায়ে তৃণমূলের জয়ের পর বিজেপির সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ, প্রত্যেক হিন্দু বাড়িতে ধ্বজা ওড়ানোর পরামর্শ নন্দীগ্রামের বিধায়কের। এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলার নির্দেশ, এদের সোজা করে দেওয়া হুঙ্কার শুভেন্দু অধিকারী। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে, সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জেহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো, উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। প্রত্যেক সাঁত বিতরণ করো। আর এফআইআর এর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। আর অপারেশন নন্দীগ্রামে তৃণমূলের ভরসা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল সেবাশ্রয়। এই সেবাশ্রয় ক্যাম্পের পরে নন্দীগ্রামে সমবায় ভোট হয়েছে, আর সেই ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে দলীয় কোন্দল মেটাতে বীরভূম মডেলে কোর কমিটি অভিষেকের। নন্দীগ্রামে শুভেন্দুকে কুপকাত করতে অভিষেকী অস্ত্র, একমত সৌগত মদন মিত্র। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, তার আগে শোনাবো কি বলছেন সৌগত রায় এবং মদন মিত্র। অসাধারণ মডেল। আমি নিজের এলাকায় যে হচ্ছে দেখছি, শয়ে শয়ে মানুষ আসছে। এই যে বাড়ির কাছে চিকিৎসা নিয়ে আসা, এটা একটা অভিষেকের ভীষণ ভালো ধারণা। তার কি এই অভিষেকের এই সেবাশ্রয় অস্ত্রেই অনেকটা হাওয়া বদল হবে? না, সব জায়গায় সেবাশ্রয় এখনই যে করা যাবে তা তো না। আমি নন্দীগ্রামে, কিন্তু নন্দীগ্রামে নিশ্চয়ই হাওয়া বদল। শুভেন্দু কত ভোটে জিতেছে? 1500 না কত ভোটে? এটা এমনি হাওয়া বদল হয়ে গেছে। সুতরাং শুভেন্দুর সমান হয়ে গেল। অভিষেক গিয়েছিল নন্দীগ্রামে, ও গ্রাউন্ডে যে অবস্থা সেটা বুঝে এসছে। তবে আমি তো বলছি হেরে যাবে শুভেন্দু নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রামের যারা অসুস্থ তারা দেখাতে গেছে সেবাশ্রয় ক্যাম্পে। এর থেকেই বোঝা যাচ্ছে যে শুভেন্দুদের দ্য লাস্ট রিসর্ট ইজ সেবাশ্রয়। সেবাশ্রয়েই এসে সবাইকে চিকিৎসা নিতে হবে। সেবাশ্রয়টা যে কত বড় চিকিৎসার
কত বড় বিদ্যালয় এটা বুঝতে পারি। অনেক বড় বড় চিকিৎসা যেটা ওষুধে হয় না, কিন্তু রাজনীতি পারে। নন্দীগ্রাম ঘায়েলের আমাদের অস্ত্রের নাম অভিষেক, যেমন ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে অভিষেকাস্ত্র। অভিষেক নামক অস্ত্রেই এবার বধ হবে নন্দীগ্রাম। সৌরভ গুহা আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সৌরভ, মদন মিত্র, সৌগত রায় দলের প্রবীণ নেতারা তারা অভিষেকের দাওয়ায়ের ওপরেই নির্ভর করছেন যে এটাই সব থেকে বড় অস্ত্র দলকে একজোট করে রাখার এবং মানুষের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখার, দলের উত্থানের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে এটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? কারণ সামনে তো নির্বাচন রয়েছে, একাধিক জায়গায় দলীয় কোন্দল সামনেও এসেছে। দেখো, মদন মিত্র যেমনটা বললেন যে টিভি9কে, যে সব থেকে বড় অস্ত্রের নাম অভিষেক, এবং অভিষেক অস্ত্রেই তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের যে ক্ষত, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জয় সারা রাজ্যে পাওয়ার পরেও নন্দীগ্রামে হেরেছিলেন, সেই ক্ষত যদি কেউ নিরাময় করতে পারে তিনি অভিষেক, এবং অভিষেক অস্ত্রেই কিন্তু শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে। এই কথাটা অনেকটা ব্যাপক, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি অস্ত্র ধারণ করেছেন, তিনি অস্ত্র ধারণ করেছেন সেবাশ্রয়কে। 15ই জানুয়ারি সেবাশ্রয় শুরু হয়েছে, তারপরে নন্দীগ্রামের যে হিন্দু জনগোষ্ঠী প্রধান যে এলাকা আমতাবাদ, সেখানে দুটো সমবায়ে তৃণমূল কংগ্রেস জিতেছে। এই জয়টা তৃণমূল কংগ্রেসকে আশা যোগাচ্ছে যে ধর্মীয় মেরুকরণের বাইরে এই যে সেবামূলক যে প্রয়াস, এই সেবামূলক প্রয়াসকে হাতিয়ার করেই আগামীতে অভিষেকের মুখকে সামনে রেখে নন্দীগ্রামের ক্ষত নিরাময় করতে পারবে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। বাংলায় এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে হিন্দুদের। চাঞ্চল্যকর দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হিন্দুদের শত্রু বলে আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বিজেপির হাতে হিন্দুরা, সবচেয়ে বেশি নাম কাটা গেছে, সবচেয়ে বেশি ভোটার লিস্টের নাম নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন, ডেট বলুন, সবচেয়ে বেশি নাম কেটেছে হিন্দুরা। এরা হচ্ছে হিন্দুদের শত্রুই হয়ে গেছে এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় বিজেপি নেতারা কাকে হিন্দু মনে করে? পশ্চিমবাংলার বিজেপি নেতারা হিন্দু মনে করে শুধু উত্তরপ্রদেশের লোকেদের, গুজরাটের লোকেদের, বিহারের লোকেদের। এরাই নাকি হিন্দু, যারা জয় শ্রীরাম বলে তাদের ছাড়া কাউকে হিন্দু বলে না। কিন্তু মা কালী বলার তো লোক রয়েছে, শিবের কথা বলার লোক রয়েছে, জগন্নাথ দেবের কথা বলার লোক রয়েছে। আমরা তো তাদের ভক্ত। সনাতনী ধর্ম তো আমরাই মেনটেন করছি, ওরা সনাতনী ধর্মকে দুটো ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। বাঙালিদের ওপর ওদের কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, শুধু ক্ষমতাটাকে দখল করার একটা ঐকান্তিক প্রচেষ্টা আছে। বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে হিন্দুদের, এবং এই বাংলাতে হিন্দুদেরই সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি। তার কারণ শুধুমাত্র তাদের বাংলাটা প্রয়োজন, হিন্দুদের মধ্যে ভাগ করে দিচ্ছে বিজেপি। আপনার প্রতিক্রিয়া চাইব। কল্যাণবাবু কোন সময় এই প্রতিক্রিয়া দিয়েছেন, রাত্রিবেলায় না দিনের বেলায়? দিনের বেলায়। তাহলে এর উত্তরে আমি বলতে চাই যে উনি কোথা থেকে ডেটা পেয়েছেন আমি জানি না। আমাদের কাছে এরকম হিন্দু মুসলমানের কোনো ডেটা নেই। আমাদের দাবি খুব স্পষ্ট। আমাদের দাবি হচ্ছে এই রাজ্যে স্বাধীনতার সময় থেকে বসবাসকারী মুসলমান যারা রয়েছেন তারা, স্বাধীনতার সময় থেকে বসবাসকারী এই রাজ্যে যেসব হিন্দুরা রয়েছেন তারাও, এবং ওপার বাংলা থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে যাদেরকে মুসলমানের দ্বারা, মানে বাংলাদেশি মুসলমানের দ্বারা নিপীড়িত হয়ে যারা এপার বাংলায় চলে আসতে বাধ্য হয়েছেন, এই 3 ধরনের লোকেরই এই রাজ্যে ভোটদানের অধিকার থাকবে। এটা ভারত রাষ্ট্রের স্বীকৃতি। এর বাইরে কারুর নাম যদি থাকে তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আর এছাড়াও এর সঙ্গে মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার, রোহিঙ্গা মুসলমান কিংবা বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে। আর রইল বাকি বিজেপি হিন্দুদের পক্ষে না বিপক্ষে। বিজেপি হিন্দুদের পক্ষে না বিপক্ষে তার থেকে উনি যেটা বললেন তৃণমূল
নাকি হিন্দুদের পক্ষে? কালী পুজো করার লোক আছে, দুর্গা পুজোর করার লোক আছে, ঠিকই তো। সেই জন্যই তো এই রাজ্যে দুর্গাপুজো করতে গেলে কাংলা পাহাড়িতে যখন দুর্গাপুজোর ব্যাপার ছিল তখন হাইকোর্টে যেতে হয়েছিল, কালী পুজো করতে গেলে হাইকোর্টে যেতে হয়, জগন্নাথের রথ টানতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়। আর এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন গন্ধা ধর্ম হিন্দুদের। তো এই জিনিসগুলো হচ্ছে তৃণমূলের হিন্দুদের প্রতি প্রীতি। সুতরাং এই জিনিস চলবে, মানুষ জানে কে কি কোন দিকে আছে। যাক, এইটুকুই আমাদের প্রতিক্রিয়া। আমরা এসআইআর কে একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা চাই। এসআইআর বলে নো এসআইআর নো ভোট। ধন্যবাদ দেবজিৎ। আর বিজেপি যখন এই দাবি করছে যে নো এসআইআর নো ভোট, সেখানেই এই এসআইআর এর আতঙ্কে মৃত্যু হচ্ছে বলে আরও একটা অভিযোগ এলো হিঙ্গলগঞ্জ থেকে। পরিবারের 3 সদস্যকে হিয়ারিং এ ডাকা হয়েছে আর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এটা পরিবার দাবি করছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কেন পরিবার এই দাবি করছে? দেখো, আজগর বিশ্বাস 71 বছর বয়স, 121 নম্বর বুথের হিঙ্গলগঞ্জের বাসিন্দা এবং তার পরিবারের আরো দুজন। 71 বছর বয়সে যখন থেকে তিনি নোটিশ পেয়েছেন, স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে তিনি আদতেও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন কি পারবেন না। সকলের মানসিক টেম্পারমেন্ট সমান নয়। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তিনি বারবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং সেই আতঙ্কেই তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবং তারা বারবার বলে এসেছেন, তারা পরিবারের তরফ থেকে বোঝাতে চেষ্টা করেছেন এবং তাদের বক্তব্য যদি এই এসআইআর এর আতঙ্ক না হতো তাহলে হৃদরোগে আক্রান্ত হয়ে হয়তো তার মৃত্যু হতো না। সেই কারণেই পরিবারের তরফ থেকে এই কথা বলা হচ্ছে। যদিও এই গোটা বিষয়টি এলাকাতে একটা স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে। এর আগেও এসআইআর এ এরকম প্যানিক হয়ে আরো অনেক মানুষ মারা গেছেন। ধন্যবাদ। আর প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো, কি বলা হচ্ছে এই মৃত্যু নিয়ে শোনাবো। বাবা পাচ্ছে চিন্তা ভাবনা করছে, খুব চিন্তা ভাবনা বলছে যে তোরা দূরে সরে যাবি, তোর মা দূরে সরে যাবে, সেই চিন্তা ভাবনায় বাবা হাঁটতে গিয়ে মারা গিয়েছে। আজগর বিশ্বাসও 71 বছর বয়সের মানুষ, তার স্ত্রী, তার পুত্র, তার পুত্রবধূর নামে এসআইআর নোটিশ এসেছে। এই আতঙ্কে তিনি সবসময় চিন্তিত ছিলেন। সেই চিন্তায় আজকে তার হার্ট অ্যাটাক, তিনি মৃত্যুবরণ করলেন। এসআইআর নামে মানুষের জীবন কেড়ে নিচ্ছে বিজেপি নামক এই সাম্প্রদায়িক দল, যারা মানুষের ভোটাধিকার দেওয়ার পরিবর্তে ভোটাধিকার হরণ করছে। আমি এই সাম্প্রদায়িক দলকে ধিক্কার জানাই। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জগন্নাথ বাবু, এখানে তৃণমূল কংগ্রেস এই মৃত্যুকে কেন্দ্র করে আপনাদের দিকে এবং কমিশনকে নিশানা করছে, বলছেন তারাই দায়ী এই মৃত্যুর জন্য। পৃথিবীর বুকে ঘটে চলা যে কোনো মৃত্যুই দুঃখের, কারোর মৃত্যু সে যেভাবেই হোক কাম্য না। কিন্তু শকুন যেমন সকালবেলায় উঠেই ভাগাড়ের উপরে চক্কর কাটতে থাকে যে কখন লাশ পড়বে, তৃণমূল কংগ্রেসেরও এখন কাজ হয়েছে যে কখন একটি অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট আসবে। এখনো পর্যন্ত যা আছে, যতগুলি মৃত্যু খবর তৃণমূল কংগ্রেসের আছে, তা দিয়ে মনে হয় একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে দেওয়া যেত। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে এটাই, এবং হাস্যকর বিষয় হচ্ছে এটাই, একজনও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা কালেক্টর যারা তথাকথিতভাবে মুখ্যমন্ত্রীর কথাই চলেন, তারা কিন্তু সরকারিভাবে একটাও রিপোর্ট লিখে দেননি যে এসআইআর এর কারণে এই অস্বাভাবিক মৃত্যুগুলি হচ্ছে। তৃণমূলের লাশ রাজনীতি যখন তৃণমূল কংগ্রেস বিরোধিতায় ছিল তখনও করত। তৃণমূল এখন 15 বছর সরকার চালানোর পরেও শকুনের মতো লাশ খুঁজছে। কিন্তু এসআইআর সম্পন্ন হবে, যাদের লিঙ্কিং ম্যাচিং হয়নি, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তাদের কাগজ দেখাতে হবে। কারণ ভারতবর্ষের ভোটার তালিকাটা শুদ্ধ হওয়া দরকার, পশ্চিমবঙ্গের তো আরোই দরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং ভূত, এদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলবে। নির্বাচন কমিশন সেই কাজ করছে এবং নির্বাচন কমিশনকে এই জন্য আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর এই এসআইআর আতঙ্কে মৃত্যুর যে অভিযোগ একের পর এক আসছে, হিঙ্গলগঞ্জের পর এবার একই অভিযোগ মগরাহাটে। কি বলা হচ্ছে সেখানে, যে নামের বানান ভুল ছিল পিয়ার আলী খানের। নামের বানান সংশোধনের জন্য ডাক পড়েছিল শুনানিতে। পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, কমিশনের তলবেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন এই পিয়ার আলী খান। স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হয়েছে এই বৃদ্ধের। শুভেন্দু রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। শুভেন্দু, পরিবারের তরফ থেকে তো দায়ী করা হচ্ছে এসআইআর শুনানিকে এই মৃত্যুর জন্য। একেবারে এই অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো যে এসআইআর এর শুনানির জন্য পিয়ার আলী খানকে আগামী 29শে জানুয়ারি তাকে শুনানি কেন্দ্রে ডাকা হয়েছিল।
তার নামের বানানের ভুল থাকায় সংশোধনের জন্য তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে কাগজপত্র নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলেন এবং এটা নিয়েই চিন্তিত হয়ে পড়েছিলেন বলে পরিবারের দাবি। এবং গত শুক্রবার বিকেল নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে আসা হয় মগরাহাট ব্লক হাসপাতালে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তাকে তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। দুদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল সন্ধ্যে নাগাদ তার মৃত্যু হয়। এবং তার মৃত্যুর পর পরিবারের অভিযোগ যে এসআইআর আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শুভেন্দু, একটু জানতে চাইবো পিয়ার আলী খানের মৃত্যুর কারণ স্ট্রোকে হয়েছে না হৃদরোগে আক্রান্ত হয়ে, চিকিৎসকরা কি বলছেন? দেখো, চিকিৎসকেরা জানিয়েছেন যে মানসিক চাপ ছিল এবং আতঙ্কের মধ্যে ছিলেন, ফলে তাকে তার স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবং এমনই দাবি করেছেন চিকিৎসকেরা। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তার পরিবারের দাবি যে অসুস্থ হয়ে পড়েছিলেন বাড়িতে এবং তিনি কথা বলতে পারছিলেন না, প্রথম দিকে অচৈতন্য হয়ে পড়েছিলেন, তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু একেবারেই সরাসরি এসআইআর এর আতঙ্কের দিকেই কিন্তু অভিযোগের আঙুল তোলা হয়েছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুধু পিয়ার আলী খান নয়, এর আগেও আমরা দেখেছি যে কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং আতঙ্কেও মৃত্যু হয়েছে। এদিকে আমাদের নজর থাকছে। শুভেন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ। অপরদিকে এবার আরো একটা জায়গার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ধূপগুড়ি বানারহাটে সেখানে সেই এসআইআর আতঙ্কে আবারও সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। পরিবারের তরফ থেকে রবীন্দ্রনাথ সাহা, বয়স 68 বছর, তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। রনি রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। রনি, কি চিকিৎসকদের তরফ থেকে কি বলা হচ্ছে আর পরিবারের তরফ থেকেই বা কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর আতঙ্কেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, যার নাম রবীন্দ্রনাথ সাহা, বয়স 68 বছর। যেমনটা জানা গিয়েছে, গতকাল তার মেয়ের একটি হিয়ারিং এর শুনানি ছিল এবং বানারহাট ব্লকের গয়কাটা এলাকায়, এবং গয়কাটা এলাকার বিবেকানন্দ পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এবং রিম্পা সাহা তার হয়ে তার বাবা সেখানে হিয়ারিং এর লাইনে দাঁড়ান এবং সেখানে হিয়ারিং থেকে আসার পর তার কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েন এবং নানানভাবে তিনি আতঙ্কে ভুগছিলেন যে ভোটের তালিকা থেকে নাম বাদ যেতে পারে, তার মেয়ের চাকরি যেতে পারে, কারণ তিনি কিন্তু ভিন রাজ্যে একটি বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন। স্বাভাবিকভাবে সেখান থেকে তিনি আসতে পারেননি, তার বাবা সেখানে লাইনে দাঁড়িয়েছিলেন এবং বাড়ি ফেরার পর রাতেই তার বুকে ব্যথা শুরু হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন এবং রাতে কিন্তু তার মৃত্যু হয়। আর এই ঘটনা কিন্তু প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পরিবারের তরফে এবং শাসক দলের তরফে এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করা হয়েছে। তারা অভিযোগ করছে যে এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যু হয়েছে এবং যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা এসআইআর আতঙ্কের কারণে হচ্ছে বলে অভিযোগ উঠছে, তাতে রীতিমতো কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। ধন্যবাদ রনি। মানে এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনে ছিল, বোধহয় হতে পারে। মানে আমার মেয়ের ভোটার কার্ডে কি গন্ডগোল হলো, আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি, তাহলে মেয়ের কি গন্ডগোল হইলো? এরা হালা মানে করতেছে, বাড়িতে নিয়ে গেল ফরমাইশি, আবার এই কাণ্ড করলো, এগুলাই খালি বলতে থাকতো, জানো। তারপরে কি হয়? তারপরে তো এই কাণ্ড হয়ে গেল, আর কি বলবো। রবীন বাবু বিচলিত হয়ে যান যে মেয়ে আসতে পারবে না, কিন্তু তার কাগজপত্র আমাকে হিয়ারিংয়ে জমা দিতে হবে। সেই বিচলিত হওয়ার পরেও তিনি বানারহাট ব্লকে যান। বাড়িতে এসে তিনি উৎকণ্ঠায় থাকেন আদৌ তার মেয়ের নাম ভোটার লিস্টে থাকবে কিনা। এবং এই আবহেই কেন্দ্রীয় সরকার এবং ভারতের নির্বাচন কমিশনার আমাদের গ্রামের একজন মানুষকে ছিনিয়ে নিল। দু জায়গা ছবি এবার আপনাদের সামনে আমরা তুলে ধরি। একদিকে বানারহাট উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে মগরাহাট, দুই বঙ্গের ছবি। দুই পরিবারের তরফ থেকে একই অভিযোগ করা হচ্ছে, মৃত্যুর জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে এসআইআর হিয়ারিংকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বানারহাট এবং অপরদিকে মগরাহাটের ছবি। আগে চিন্তা করে 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 অনেক শরীর খারাপ হয়েছে, তার ছেলেটা ডাক্তারখানায় নিয়ে গেছে, কমে না। সবাই মানা করছে যে চিন্তা করে নি, কাগজ ফিরে আছে, ঠিক আছে মেম্বারের প্রধানের কাছে গিয়ে বলবো, শুনছে না, খালি ভয় করছে। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখি। দুই গোষ্ঠীর সংঘর্ষ, সেই সংঘর্ষে অগ্নিগর্ভ হাওড়া টিকিয়াপাড়ায় ব্যাপক বোমাবাজি। একবার দেখাই
সুব্রত, এত ভয়ঙ্কর অবস্থা। দেখো একেবারেই বেলিলিয়াস রোড, এই বেলিলিয়াস রোড টিকিয়াপাড়া বিখ্যাত জায়গা, এখানে প্রচুর মার্কেট রয়েছে এবং এখানেই 283 নম্বর যে বিরিয়ানির দোকানি, সেই বিরিয়ানির দোকানে কিন্তু গতকাল রাত 1টার পর এই ঝামেলা শুরু হয়। অর্থাৎ বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা, এবং বচসা কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে এবং দুপক্ষের মধ্যেই ব্যাপক ইট বৃষ্টি এবং বোমাবাজি করা হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের পদাধিকারিকরা রয়েছে, এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তবে সামান্য বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে এরকম ঘটনা যা মানুষকে চিন্তিত করে তুলেছে। পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? এরকম ভয়ঙ্কর প্রকাশ্যে বোমাবাজি চলছে, দুই গোষ্ঠীর সংঘর্ষে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এখনো? দেখো এখনো পর্যন্ত ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে, র্যাব মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা পুনরায় সৃষ্টি না হয়, এবং এই ঘটনায় দুপক্ষের মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে পুলিশ পিকেট বসানো রয়েছে এলাকায় যাতে নতুন করে কোনো গন্ডগোলের সৃষ্টি না হয়। কেউ জখম হয়েছেন? না, দেখো জখমের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তবে বোম মারা হয়েছে এমনটাই জানা যাচ্ছে, বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেই বোমের আঘাতে কেউ আহত হয়েছে এমনটা জানা যায়নি। তবে ভয় প্রদর্শন করার জন্য আরো একবার দর্শকদের জন্য তুলে ধরি কাল রাতের সেই ভয়াবহ ছবি। সেই ছবি দেখুন, কি ভয়ঙ্কর ছবি। গতকাল রাতে যেরকম সুব্রত আমার সহকর্মী আমাদের সামনে তুলে ধরছিল যে এক বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে, এই মার্কেটে বিরিয়ানির দোকান রয়েছে এবং সেখান থেকে বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে দুপক্ষের বচসা, তার জেরে এই বোমাবাজি রাত 11টার পরের ঘটনা। সুব্রত রয়েছেন আমার সঙ্গে, আমি আরও একবার সুব্রতর কাছে চলে যাবো। সুব্রত, তুমি যেটা জানালে এখনো পর্যন্ত এই ঘটনায় যে দুই গোষ্ঠীর সংঘর্ষে এরকম বোমাবাজি হয় প্রকাশ্যে, তাদের ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? এলাকার পরিস্থিতি কেমন দেখছো? এলাকায় কি পুলিশ পিকেটিং রয়েছে? দেখো আমি এই মুহূর্তে একদম স্পটে রয়েছি, এখানে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছে, সাধারণ মানুষ তারাও কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। নতুন করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না সৃষ্টি হয় তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে এবং এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল বলতে পারা যায় মধ্যরাতে 1টার পর এই ঘটনা ঘটে এবং এইখানে একটি বিরিয়ানির দোকান, সেই বিরিয়ানির দোকানে বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এরকম একটা উত্তেজনা যা কিন্তু মানুষকে যথেষ্ট চিন্তা ফেলে দিয়েছে এবং পুলিশ প্রশাসন এই মুহূর্তে মোতায়েন রয়েছে এখানে এবং ঘটনা যাতে আর নতুন করে না অন্য কোনো রূপ নেয়। সুব্রত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে স্পটেই রয়েছেন, আমরা সরাসরি সেই ছবিও দেখানোর চেষ্টা করব। কিন্তু গতকাল যে বোমাবাজির ছবি সম্প্রতি দেখে মনে হবে কোনো যুদ্ধক্ষেত্র। কে বলবে যেটা হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড, যেখানে একটা বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি। এরপরে আরো একটা ছবি দেখাবো, সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে তুলকালাম কাণ্ড কৃষ্ণনগরে। সেই সংঘর্ষ আর সংঘর্ষ এই মুহূর্তে দেখুন, সরস্বতী পুজোর বিসর্জন চলছিল, সেই মুহূর্তে কৃষ্ণনগরে সংঘাত সংঘর্ষ দুই পক্ষের। দুটো পুজো কমিটির বিবাদের রণক্ষেত্র কৃষ্ণনগর। আমাদের সঙ্গে মহাদেব কুণ্ডু আমাদের প্রতিনিধি আছেন। মহাদেব, কি হয়েছিল যে রণক্ষেত্র হয়ে গেল এই বিসর্জনের পর্ব? দেখো, প্রতিমা কাজের আগে নিরঞ্জন করা হবে সেই নিয়ে বিবাদ, আর বিবাদকে কেন্দ্র করে এমন আক্রমণ করা হয় যে বেধড়ক মারধর করা হয়, ইট ছোড়া হয়। দেখো, এই সরস্বতী বিসর্জনকে শুধু নয়, গত সরস্বতী পুজোর দিনে কিন্তু একটি বারবাড়িকে আক্রমণ করা হয় যেখানে 4 জন রক্তাক্ত হয়। বিগত দিনে জগদ্ধাত্রী পুজোতে লক্ষ্য করা যায় এই ধরনের উত্তেজনা এবং মারধর করার ঘটনাও সামনে আসে। একাধিক ঘটনা কিন্তু কৃষ্ণনগরে এই পুলিশ কাউকে আটক করেছে বা গ্রেফতার করেছে? দেখো, পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল রাত্রে কিন্তু যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের কয়েকজনকে আটক করে এবং এই ঘটনার পরবর্তীকালে বারবার কেন